বাংলাদেশকে কি শেখ হাসিনা একা রক্ষা করবে? শেখ হাসিনা কি হাজার হাজার বছর ধরে বাংলাদেশে বাঁচবে? যেহেতু বাংলাদেশের গণতন্ত্র চর্চা হয় নাই, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এই কারণেই দেশের কোনো পলিটিশিয়ান আমরাকে, কারণ সে সাপ্রেস করেছে, সবাইকে সাপ্রেস করে রেখে দিয়েছে। এখনো আমি মনে করি শেখ হাসিনার চেয়ে উত্তম হাজারজন পলিটিশিয়ান বাহির হবে যদি আমরা এলাও করি, সিস্টেম চালু করি। জি, in our heart we are biased too. We are biased against Awami League and BNP. সময় বড় হয়েছে, সেখানে আমরা কনস্ট্যান্ট, আমার জীবনে প্রথম ভায়োলেন্সের খবর শুনেছি আমি বিএনপির একটি ছেলে আওয়ামী লীগের কলাপাড়া আমার শহরে বিএনপির একটি ছেলে আওয়ামী লীগের একটি ছেলের হাত কেটে দিয়েছে, and that was my first experience with violence, hearing about political violence. Things that are overpowering through political parties, right? The thing is, we want democracy, a system where no one will have the power to do what just happened, right? এটার জন্যই তো আমরা রাস্তায় নেমে গেলাম। তো আমার কথাটা হলো, like as Mary said, respectfully, we were given the shortest period of time to speak here, whereas we are the youngest ones that are seeing what is happening. একদিন বিএনপি আন্দোলন করতেছে, একদিন আওয়ামী লীগ আন্দোলন করতেছে, আমরা স্কুলে যেতে পারতেছি না বিকজ গাড়ি পুরাই দিচ্ছে ওদের সমস্যায়। আমাদের সাথে তিনজন, একজন হচ্ছে উজমা, একজন হচ্ছেন বাংলাদেশ থেকে, ওর নাম হচ্ছে সবিয়া আমিন আর মেরি জুবাইদা যুক্ত হয়েছেন। আমরা কি প্রথম ওনাদের একটু বক্তব্য শুনবো, এরপরে আপনি তো সবার মুরব্বী, আপনি একটু কথা বলবেন। প্রথমে যাই উজমার কাছে প্রথমে যাই। উজমা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, সো আপনি তো অ্যাক্টিভিস্ট এবং আপনি বেশ কিছুদিন থেকে অনেক আপনার সোশ্যাল মিডিয়াতে খুব জোর তুলছিলেন বাংলাদেশ ইস্যু নিয়ে। সো আপনি জানেন আজকে যে ঘটনা ঘটেছে বা গতকালকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, হোয়াট ইজ ইউর ফিলিং? তো আমি সারা রাত জিনিসটা ফলো করেছিলাম। প্রথমে অনেক খুশি হয়েছিলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমাদের স্টুডেন্ট এরকম নিউ জেনারেশন এত বড় একটা রেভলিউশন, এত বড় একটা মুভমেন্ট করেছে। এটা অনেক গর্বের ব্যাপার যে বাংলাদেশি হিসাবে আমরা এরকম সাধারণ জনগণের একটা জিনিস অ্যাচিভ করতে পারছে। কিন্তু এখন যে এরকম লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আই এম completely against it, and I'm 100% sure that all the students that have done this movement are completely against it. ওদের সবকিছু এখন ওরা ড্রাউন করে দিচ্ছে এগুলো ভ্যান্ডালিজম করে, and it's just not right because আমাদের দেশে ক্ষতি করা মানে আমাদের নিজেদেরকে ক্ষতি করা। তো এখন যেটা আমার মনে হচ্ছে অবশ্যই, কিন্তু শেখ হাসিনা এখন চলে গিয়েছে, কিন্তু তার millions of followers আছে এখনো বাংলাদেশে। তো এতদিন তো ওরা আন্দোলন করে যাচ্ছিল, হ্যাঁ ওখানে মেট্রো রেলের ইনসিডেন্টটা হয়েছে, কিন্তু ওরা অন্যজন কিন্তু দায়িত্ব নিয়েছে ওটার জন্য। স্টুডেন্টরা কিন্তু ভাঙচুর লুটপাট করছে না। তো এখন যে হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওরা এরকম দেখানোর জন্য যে শেখ হাসিনা ছাড়া পুরো দেশটা কেওসে ডিসেন্ড করবে, এটা দেখানোর জন্য আমার মনে হচ্ছে এগুলো করছে এখন। আর এখন যে মাইনরিটিদেরকে অ্যাটাক করছে, একটা ইলুশন যে শেখ হাসিনা হলো গিয়ে অনলি সেকুলার গভর্নমেন্ট যে হিন্দুদেরকে প্রোটেক্ট করতে পারে বা কিছু, যখন সে নিজে অনেক হিন্দু রাইটার্স আর কন্টেন্ট এডুকেশন কারিকুলাম থেকে রিমুভ করেছে ইসলামিস্টদেরকে হ্যাপি করার জন্য। সো এখন বলা যাবে না যে শেখ হাসিনা ইজ দ্য অনলি ওয়ান দ্যাট ক্যান প্রোটেক্ট হিন্দুস, বিকজ বাংলাদেশে আপনারা সবাই বাঙালি, আমরা সবাই যারা বাঙালি সাধারণ মানুষ, আই এম শিওর 100% যে নো ওয়ান ইজ অ্যাগেনস্ট হিন্দুস। আমরা তো জানি যে বাংলাদেশে আমরা সবসময় মিলেমিশে থাকি, বাট দের আর এজেন্ডাস টু দিস। এখন বাংলাদেশ অনেক ভালনারেবল একটা অবস্থায়, অনেক এজেন্ডা আছে অনেক মানুষের। সো what I don't appreciate is the vandalism, and I request everyone, আমার মনে হয় না স্টুডেন্টরা এটার মধ্যে পার্ট নিচ্ছে, বাট যদি আপনারা করে থাকেন অনেক অনুরোধ করছি আপনাদেরকে, প্লিজ আমরা দেশটাকে রক্ষা করি। আমরা একটা বিজয় পেয়েছি, আমরা আরো বিজয় করব। আপনারা একটু জাস্ট আমরা কামনেস নিয়ে আসতে হবে। অ্যান্ড আনাদার কোয়েশ্চেন ইজ যে আর্মিরা কেন এখনো ওদেরকে লুটপাট থামাচ্ছে না? আর্মি লুটপাট থামাতে পারবে না? এটা একটা কথা হলো? ওদের তো এটা দায়িত্ব যে দেশ রক্ষা করবে, ওরা লুটপাট ভাঙচুর থামাতে পারতেছে না, এটা আমি বুঝলাম না। তো এইটাই আমার মতামত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই বাংলাদেশে যুক্ত হয়েছেন সবিয়া আমিন,
জি জি। সো আপনি বাংলাদেশে আপনি তো বাংলাদেশে, এখনো বাংলাদেশে, আপনি বাংলাদেশে যুক্ত হয়েছেন, আপনার কেমন বাংলাদেশ, হাউ ইজ বাংলাদেশ? বাংলাদেশ মানে প্রথম আমরা অবশ্যই অনেক খুশি হয়ে গেছিলাম পদত্যাগ করার পরে, কিন্তু এটা স্লোলি অনেক তাড়াতাড়ি অ্যাকচুয়ালি অন্যদিকে চলে যাওয়া শুরু করেছে। এটা সত্যি কথা, পাবলিক প্রপার্টি গুলোর জন্য প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এটা গণভবন বলেন বা মানে যতগুলো জিনিস এখন ভাঙচুর যে করা হয়েছে, এটা কিন্তু মুভমেন্টের কোনো পার্টি ছিল না। আর আপনি যখন ভিডিও বা ছবিগুলো দেখতে পারেন তখনই বুঝে যাওয়া যায় যে এগুলা ছাত্রছাত্রীরা না। কিন্তু কালকে আবার মানে ছাত্রছাত্রীরা কত কষ্ট করে যত জিনিস নেওয়া হয়েছে, যত ওরা বাঁচাতে পেরেছে, আবার নিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করছে। এটা পুরো রাত গেল, তারপরে কতগুলো জায়গায় অ্যাটাকস মানে করা হলো, মানে অনেক গুজব সব জায়গা থেকে আসছিল। তো কালকে রাতও মানুষ ঘুমাতে পারলো না। তো এটা মানে অবভিয়াসলি একটা অপরচুনিটি অনেক জনের জন্য এখন, যেহেতু ডিসিশন হ্যাজন্ট বিন মেড মানে কি হচ্ছে নেক্সট। সো এটা মানে আমার মনে হয় অনেক ডিরেল করছে, যেটা মানে কোটা রিফর্ম থেকে নিয়ে যেটা নিয়ে শুরু হয়েছে ওটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আর এটা বন্ধ করার জন্য পুরো রাত আমার মনে হয় যত মানুষ আমি দেখেছি এটলিস্ট চেষ্টা করেছে যেভাবে পারে সাহায্য করতে, যে জায়গায় ওরা থাকে সাহায্য করতে। যে লুটপাট যে করছে, মানুষের নেইবাররা চলে আসছে বাঁচাতে, এটাও প্রশ্নের কথা। মানুষ সবার মানে অ্যাড্রেস কেমনে জানে যে এখানে লুটপাট করছে? তারপরে মানে কেউ এটা মানে ফরেনা যে পাবলিক প্রপার্টি, ইভেন মানুষের বাসায় যে পুরাই দিল, লুট করলো, এগুলা তো কেউ চায় নাই। আর এটা এটার দিকে যে গেল, এটা অবভিয়াসলি একটা অপরচুনিস্ট ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাও বলতে চাই, মানে আমরা সেকুলার বাংলাদেশই চাই। আর কালকে যে ইউনিটিটা দেখালো, এটা অনেক কমেন্ডেবল। আমরা কখনো মানে অ্যাটলিস্ট 15 বছরে এটা দেখি নাই যে মসজিদের লোকরা হিন্দু মানে টেম্পলদের সামনে যে দাঁড়ায় আছে জন্য ওদের কোনো অ্যাটাক করা হওয়া মানে হতে পারে না। পুরা রাত থেকেছে, এগুলো সব ছবি আছে, ভিডিও আছে। It gives a lot of hope যে there is a place for change, which is what we all fought for. আর এটা এখন মানে এখনো তো ডিসিশনটা হলো না, সকালে ইন্টারিম গভর্নমেন্ট মানে ইন্টারমিডিয়েট যেটা হবে এখন দেখার পরে আমার মনে হয় অনেকগুলা জিনিস আরো ডিসাইড করা যাবে দেশের মানে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য। মেরি জুবাইদা, যা আপনার কাছে যাই। জি তার সাহেব, আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। কিন্তু আমি প্রথমেই বলে নিতে চাই যে আপনি আমাদের ইয়াং জেনারেশনের 4 জনকে নিয়ে আসছিলেন। আমাদের ভয়েসকে খুব বেশি আপনারা গুরুত্ব দেন না, কিন্তু এই বাংলাদেশের দিকে তাকালে দেখেন যে এত বছর ধরে যে কাজ কোনো ওল্ডার জেনারেশন করতে পারেনি, সেই কাজটা কিন্তু সেই রেভলিউশন ইয়াংদের লিডারশিপেই এটা এসেছে বাংলাদেশে। তো কেমন করে যেন আপনারা সবসময় আমাদের নারী এনেছেন 3 জন, ইয়াং জেনারেশন এনেছেন আমাদেরকে বসায় শুধু আপনারা বক্তৃতায় শুনিয়েছিলেন। আমি বলবো না যে সব গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু রিপ্রেজেন্টেশনের এই দিক থেকে আমরা সবসময় পিছায় থাকি আপনাদের কাছ থেকে। এটাও হয়তো একটা কারণ হতে পারে যে আমাদের ইয়াং জেনারেশনরা ইয়াং লিডারশিপ দেখতে চায়। তো যাই হোক, আপনার এই অনুষ্ঠানের সুবিধা নিয়ে আমি একটু প্রথমেই স্যালুট জানাতে চাই আমাদের ছাত্র আন্দোলনের নেতাকর্মী, তাদেরকে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা এই যে হাজার হাজার ছাত্র ভাই বোনরা অসুস্থ হয়ে হসপিটালে আছেন, আমি তাদের সবার সুস্থতা কামনা করছি। এটা অভাবনীয় একটি ঘটনা ঘটিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদেরকে নানা জিনিস শিক্ষা দেয়। সবচেয়ে প্রথম হচ্ছে কি আমাদের কোনো কিছুই উই শুডন্ট টেক ইট ফর গ্রান্টেড। এই মুহূর্তে মানে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি শিশু জন্ম দেওয়ার মতো। বাংলাদেশ যদি মা হয়, এই গণতন্ত্র তার জাস্ট সদ্যজাত নবজাত সন্তান। একজন ছোট বাচ্চাকে যেভাবে আমরা ঝাঁকাঝাঁকি করবো না, বিকজ সে এখানে বেবি সিন্ড্রোম হতে পারে, তেমনি ভাবে এই নতুন যে এই জন্ম নিয়েছে একটি মুক্তি স্বাধীনতা যে নামেই আপনি রাখেন না কেন,
তাকেও যেন আমরা খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করি, কারণ এটার অনেক বেশি সতর্কতা প্রয়োজন। নানামুখী ভয়ও থাকে। আর্মিদের মাধ্যমে ক্ষমতা ছেড়ে চলে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সবকিছু নিয়ে ভাবতে হবে। এবং সাবেক প্রধানমন্ত্রী যে কাজটা করে গেছেন, যেটা আমাদের আগে বক্তা বলেছেন, যে লিডারশিপের শূন্যতা তৈরি করেছেন। এই গত 15 বছরে কোনো বিরোধী দল রাখেননি, কোনো ভয়েস রাখেননি, যে কারণে অনেক কঠিন একটা সময়ের মধ্যে যে আমাদের বাংলাদেশ আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে একটি সন্তান জন্মের পরে, বিশেষ করে এই 15 বছর ধরে লেবার পেনের মধ্যে দিয়ে যখন এই ট্রমাটিক সিচুয়েশন একটা বাচ্চা জন্ম দেয়, সেই মায়েরও অনেক রেস্ট দরকার। তো বাংলাদেশে আপনারা যারা আছেন তারা দেশকে ভালোবেসে একটু হিল হতে দিন। আপনাদের আনন্দ উল্লাস হলে এই পর্যায়ে যেন না যায় যেটা আপনাদের মা বাংলাদেশি যেন কষ্ট পায়। যে কোনো ইস্যু জয় পরাজয় ঘটনাগুলি চিরন্তন। এমনভাবে কারোর প্রতি প্রতিশোধ দিতে যাবেন না যাতে করে পাবলিক সিম্প্যাথি আপনাদের এগেনস্টে চলে যায়। এমনভাবে উদযাপন করতে যাবেন না যেন মানুষের চোখে সেটা বাড়াবাড়ি মনে হয়। এটা খুবই একটা বিনীত হওয়ার সময়। এই জিনিস এই কল্যাণ আপনাদের আমাদের জীবনে আসছে, নাও আসতে পারতো। যে আমাদের এই নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করা ভালো, এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নেই। রিসেন্টলি যে কয়েকটা ঘটনা এই জাস্ট অল্প সময়ের মধ্যে শুনেছি, গুজবও হতে পারে, সত্যিও হতে পারে। প্রথমে রিকোয়েস্ট করবো যে কেউ গুজব রাটাবেন না। গুজবে নানা রূপ সমস্যা থাকে। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের ঘরে এবং মন্দিরে হামলার কয়েকটি ঘটনা আছে, কয়েকটি প্রমাণিত মিথ্যা, আমরা নিজেরাও দেখেছি। পাশাপাশি পুরানো ছবি দিয়ে, যেটা আগেই পোস্ট হয়েছিল অনেক বছর আগে, সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু যদি সত্য হয়, এটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। দেশ কিন্তু আমাদের শুধু মুসলিমদের না, দেশ আমাদের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা নন বিলিভার, নাস্তিক, তাদের। এবং এই জিনিসটা আমরা যতক্ষণে উপলব্ধি করতে না পারবো ততক্ষণে কিন্তু আমাদের পূর্ণতা পাবে না, এই স্বাধীনতা পূর্ণতা পাবে না, মানবাধিকারের পূর্ণতা পাবে না, ন্যায় বিচারের পূর্ণতা পাবে না। আমি অনুরোধ করবো যে গুজব কেন ছড়াবেন না, কারণ গুজব যদি মিথ্যা হয়, সারা পৃথিবীতে একটা জিনিস আছে কপি কাট সিনড্রোম। মানে সেটা হচ্ছে গিয়ে এই গুজব একটা মিথ্যা ঘটনা আপনি যখন ছাড়বেন, তখন কোনো পাগল, কোনো দুষ্কৃতকারী সেটা দেখে তার মধ্যে ইন্সপায়ার্ড হবে, যেরকম একটা কাজ আমিও করি। ধরেন একটা মিথ্যা জিনিসে ছাড়লেন যে আমি হিন্দুদের বাড়িতে একজনে আঘাত করেছে, হয়তো এই ঘটনাটা ঘটেনি, আর একজন ইন্সপায়ার্ড হয়ে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটায় দিতে পারে। তো আমাদের হিন্দু কমিউনিটির ভাই বোনদেরকে আমি বলবো যে দেশটা শুধু আপনারা এই দেশের অর্ধেক নাগরিক নন, আপনারা পূর্ণ নাগরিক। পূর্ণ নাগরিকদের সাথে সাথে আপনাদের দুইটা জিনিস অবশ্যই আসে, একটা হচ্ছে আপনাদের অধিকার, আর একটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা দুটা জিনিসই কম্বাইন করে শক্ত করে ধরে নেবেন এবং আপনারা নিজের দেশকে নিজের বলে মেনে আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা আরোপ করবেন। যে বিষয়টা আমি ইসের বেলায় দেখতে চাই, কেমন সরকার দেখতে চাই, সেই ব্যাপারে আমার একটু সে আছে। সেটা আমি দেখতে চাই, পার্টিসিপেটরি ডেমোক্রেসি দেখতে চাই, বাংলাদেশে রাইট রিপ্রেজেন্টেশন দেখতে চাই। আমাদের ডেমোগ্রাফিক যেরকম, আমাদের সরকার তেমন হওয়া উচিত। আর পাশাপাশি এমন একটি সরকার চাই যে সরকার রেস্টোরেটিভ জাস্টিসটা প্রাধান্য দিতে পারবে, যে সরকার ইকুয়ালিটি এবং ইকুইটি বেসড হবে। বিশেষ করে সোশ্যাল সিচুয়েশনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো বড় সংগ্রাম হলেই খুব কঠিন সময় আসে। এই মুহূর্তে দেশের সবাই যেন একটু সহনশীল হয়, সবাই উল্লাস প্রকাশেও যেমন সহনশীল হওয়ার প্রয়োজন আছে, তেমনি অনেকের মধ্যে পুঞ্জীবিত প্রচন্ড ক্ষোভ আছে গত 15 বছরে। অনেকে এত এই পর্যায়ে অত্যাচার করেছে যারা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল যে একটু সুযোগ পেলেই দেখাই দেবো। অনেকে ফেসবুক ওপেনলি রাখে, আসুক সামনে পড়ুক, দেখাই দেবো, এটা করবো এটা করবো। আমাদের মনে রাখতে হবে যে এইরকম একটা পরিবেশ, এরকম একটা নাবিশ্বাস মুহূর্ত থেকে কিন্তু আমরা মুক্তি চেয়েছিলাম। সেটা যেন আপনারা আপনাদের অধিকার বা আপনাদের এই যে প্রতিশোধ গ্রহণের কারণে, ইচ্ছার কারণে আবার যেন ওরকম একটা কঠিন পরিস্থিতি সবার জন্য তৈরি না করেন। কোনো কেউই চায় না আপনার ব্যাকইয়ার্ডে দুই গ্রুপ মারামারি করুক সারাক্ষণ। আমি দেখতে চাই না পরিবারতন্ত্র বাংলাদেশে, কারণ পরিবারতন্ত্রের কারণে অনেক কঠিন সময় আমরা পার করেছি। এক পরিবার প্রতি ঘৃণা, বিদ্বেষ, এসব আমরা আর দেখতে চাই না। দেখতে চাই নতুন লিডারশিপ, যেখানে নতুনদের, এই যে আজকে দেখেন যে ছাত্রদের সাথে যখন আপনি কথা বলবেন বা তাদের কথা শুনবেন, আপনার মন জুড়ে যাবে। তারা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চায়, তারা ইকুইটেবল বাংলাদেশ দেখতে চায়। তারা হিন্দু মুসলিম সবাই মিলে ফাইট করেছে। যখন মুসলিম ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল, তখন আমাদের হিন্দু ছাত্ররা যারা অনেক, আপনারা জানেন যে মাইনরিটি সবসময় একটা কমিউনিটিতে চাপের মধ্যে থাকে, তারা কিন্তু তাদের গল্প, গান, কার্টুন, তারপরে কবিতা বলে এইগুলি দিয়ে পিছন থেকে কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করে গেছে এই আন্দোলন। সেটা হয়তো সামনে ফ্রন্টলাইন থেকে দেখা যায়নি, কিন্তু যারা মাঠে ছিলেন তারা দেখেছেন। আপনারা জানেন নবায়ন ভট্টাচার্যের কবিতা কত পপুলার ছিল,
এইগুলি উজ্জীবিত করেছে। কাজী নজরুল ইসলামের গান উজ্জীবিত করেছে, কবিতা উজ্জীবিত করেছে। তো সুকান্তের কবিতা, এইটাই শুধু একদিন না, এসব কবিতাগুলি বছরের পর বছর ধরে এই পর্যায়ে এনে প্রিপেয়ার করেছে সব ছাত্রদেরকে, যেখানে দাঁড়ায় তারা নিজেদেরকে কনফিডেন্টালি এটার প্রতি মানে ফেস করতে পারছে ইনজাস্টিস, এন্ড ওরা জাস্টিস সিক করতে পেরেছে। তো এসব আমাদের মনে রাখতে হবে, কারণ কাউকে অসন্তুষ্ট করে, কষ্ট দিয়ে, দুঃসহ পরিবেশ সৃষ্টি করে হয়তো কিছু সময়ের জন্য ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। এটা যে কোনো ক্ষমতা কেন, মানুষের জীবনই চিরস্থায়ী নয়। তাই আমি অনুরোধ করব সব মানে আমাদের বাংলাদেশের ধর্ম বলেন বা আদার ক্লাস সিস্টেম বলেন, সব কিছুর বাইরে এসে আমরা যেন সবাই সবাইকে ভালোবেসে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি। এটা আপনাদের সবার প্রতি, আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনের প্রতি, এই বিদেশ থেকে আপনাদের প্রবাসী বোনের পক্ষ থেকে অনুরোধ থাকলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, নাও দিস ইজ ইয়োর টার্ম। হাসান ভাই। ধন্যবাদ। আমি আজকে কথা বলবো না, আমি কথা বলবো কালকে বা পরশু, অনেক কথা বলার আছে। আমি একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে। জি, সবাই বিশেষ করে জাস্টিস সিনহা এখানে আছেন, জিয়া ভাই আছেন, ডান থাকলে ভালো হতো। সবাই আমরা বলছি ইনক্লুসিভ, হোয়াট ডাজ ইট মিন? ডু ইউ ওয়ান্ট জামাত, ডু ইউ ওয়ান্ট বিএনপি, ডু ইউ ওয়ান্ট হেফাজত? তাদের রাজনীতিতে অংশগ্রহণ এবং নেতৃত্বকে আমরা চাই। একটু আগে দেখলাম শিবির তাদের স্টেটমেন্ট দিয়েছে যে এই আন্দোলন পেছনে তারা ছিল। Do you really want them back? Do you really want them not only back but to lead the country? আমি আপনাদের মতামত চাই। আমি ব্যক্তিগতভাবে আমার মতামতটা খুব সংক্ষেপে দিয়ে দেই। আমার দৃষ্টিতে ইনক্লুসিভ হচ্ছে গিয়ে ইনক্লুসিভ, সেটা আপনার পছন্দের যে সেও এটা পার, আপনার অপছন্দের যে সেও এটা পার। আপনি প্রশ্ন করেছি আমি, abstract or concrete. Do you want Jama? Do you want BNP? Do you want Shibir to come back? যে জামাত ৭১ হত্যা করেছে, যে শিবির রক কেটেছে, যে বিএনপি বিপুল দুর্নীতির শিকার, খাম্বার ব্যবসা করেছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট দেম ব্যাক? দ্যাটস মাই কোয়েশ্চেন। অন্য কোনো অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন? আমার মনে হয় সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সিনহা, আপনি যদি বলেন এই বিষয়ে। আনমিউট করেন। আনমিউট করতে হবে। জি, ইয়েস, মিস্টার তাহের আমাকে শুনছেন? জি জি জি। আমি প্রফেসর জিয়াউদ্দিন, মিস্টার হাসান এবং পূর্ববর্তী 3 মহিলা আলোচক, তাদের বক্তব্য আমি খুব মাইনিউটলি শুনেছি। আমি 3 জন এর মধ্যে সাবিয়া আমিন একটু প্রশ্ন করেছেন বাংলাদেশে কি এটা হচ্ছে, যদি হয়ে থাকে মাইনরিটি কমিউনিটি। আমি এটা করেই আমি মিস্টার হাসানের উত্তরে যাচ্ছি। সেটা হলো, এখানে যারা বক্তব্য দিয়েছেন এরা হলো নতুন প্রজন্ম, 71-এর আমরা হলাম 71-এর আগের প্রজন্ম। আমরা 71-এ যুদ্ধ করেছি। আমরা জানি, আমার বাড়িতে আগুন দিয়েছিল আমার পাশের গ্রামের একজন জামাতের লোক, সে শান্তি কমিটির মেম্বার। তো এইটা, এবং তাকে যখন দেখা গেল, সে যখন আমরা স্বাধীনতা 16 ডিসেম্বরের পরে তার বাড়িতে যখন অ্যাটাক করতে গেলাম, সে একজন আওয়ামী লীগের লোকাল লিডার, তার বাড়িতে আশ্রয় নিয়েছে। এরপরে আমি সার্টিফিকেট নেই মুক্তিযোদ্ধার। আমি বলতে চাচ্ছি, এরপরে যে হত্যা, সন্ত্রাস, লুটপাট হয়েছে, এটা হলো মুক্তিযোদ্ধারা করেছে, মুজিব বাহিনী করেছে, এবং সুবিধাভোগী আলবদর রাজাকার যারা ছিল তারা তাদের লেবাস পরিবর্তন করে তারা করেছে, যেটা এখনো হচ্ছে। এখন যারা লুটপাট করছে, হিন্দুদের বাড়ি দখল করছে, এরা কিন্তু 2 ধরনের শ্রেণী। একটা হলো এই যে ছাত্রদের যে আন্দোলন, এইটাকে দুলিশ্বাত করার জন্যই মুখোশধারী কিছু লোক, আওয়ামীপন্থী বা আওয়ামীদের চিন্তা চেতনা এটাকে ফ্রাস্ট্রেট করার জন্য তারা পার্টিসিপেট করছে। একটা হলো যে ডিসিপ্লিনারি ফোর্স, তাদেরকে করার জন্য। আরেকটা হলো ছাত্রদেরকে, যাতে তাদের যে আন্দোলন এটাকে দুলিশ্বাত করার জন্য। এখানে আমি একটা বলছি, আমাদের দেশে আমি জানি এখনো ইমার্জেন্সি বলবৎ আছে।
ইমার্জেন্সি যদি বলবৎ থাকে তাহলে আর্টিকেল 141A B C এগুলা পড়লে ক্লিয়ারলি বোঝা যাবে যে আমার মহিলা 3 বক্তা বলেছেন যে শুধু আর্মির একটা রোল আছে ইমার্জেন্সি পিরিয়ডে, যদি ইন্টারনাল যদি এগ্রেসিভ আলাদা এগ্রেশন তো আছেই, দেশের মধ্যে ইন্টারনাল যদি কোনো ডিস্টারবেন্স থাকে তাদের একটা রোল থাকে, তারা এটা পালন করে না, তারা নীরব দর্শক। তারা কিন্তু এখনো যে অটোক্রেট তাকে কিন্তু দেশ ত্যাগ করার জন্য আমার পূর্ববর্তী বক্তারা বলেছে এবং কিছু বক্তা বলছে সাহায্য করেছে। আমাদেরকে এইটা দেখতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। আর মিস্টার হাসান বলছেন ইনক্লুসিভনেস, যে যারা রক কাটে জামাত শিবির তাদেরকে ক্ষমতায় আসতে হবে কিনা। এইটা হলো শেখ হাসিনার, আপনি আপনার কাছ থেকেই শেখ হাসিনার যেটা একই কথা, আমাকে ক্ষমতার থেকে অপসারণ করা বা আমাকে ইয়ে করা মানে জামাত শিবির বিএনপিকে ক্ষমতায় আনা, এইটা কিন্তু ডেমোক্রেসির ভাষা না। আমরা ইনক্লুসিভ বলতে এই জানি সবাই, আমরা এখন 53 ইয়ার্স আফটার আমরা কিন্তু কেউ জামাত, কেউ শিবির, কেউ আওয়ামী লীগ, কে কমিউনিস্ট, কে হিন্দু, কে মুসলমান না। এই দেশে আপনি ধর্ম নিরপেক্ষতা বলবেন আর দেশের শাসনতন্ত্রে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বলবেন। ইসলাম কোনো ধর্ম রাষ্ট্রের জন্য ধর্ম হতে পারে না। ইসলামটা হলো ব্যক্তিকেন্দ্রিক। আপনি ইসলামকে ফলো করবেন, প্রফেট মোহাম্মদের যে বাণী, তার যে কোরআন, যে পবিত্র কোরআন শরীফে যেসব দিয়েছেন এটা আমরা ফলো করব। এটা হলো কারা ফলো করবে? ব্যক্তি যারা বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে। এখন ডেমোক্রেসিতে যদি আপনি বিশ্বাস করেন, হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি হলো আজকে জনগণ যাকে ইয়ে করবে, আজকে যদি জামাতকে যদি মানুষ বিশ্বাস করে, তাদেরকে ভোট দেয়, কেন আমরা যদি ডেমোক্রেসি বিশ্বাস করি তাহলে তাদেরকে কেন আমরা অস্বীকার করব? ডেমোক্রেসি যদি চর্চা হয়, আইনের শাসন যদি চর্চা হয়, সেখানে কোনো মতেই কোনো রক কাটা, কারো হত্যা করা, কালকে ইয়ে করা, এটা কোনো মতেই চলবে না। যেহেতু আমাদের এখানে দেশের স্বাধীনতার পর থেকেই কোনো ডেমোক্রেসি ছিল না, অটোক্রেসি ছিল, রুল অফ ল ছিল না। এই কারণেই আজকে এইসব প্রশ্ন জাগরিত হচ্ছে এবং এইটা আমরা অটোক্রেটের মুখে যেগুলো শুনলাম, এখন বলা হচ্ছে দেশে শেখ হাসিনা না থাকলে, আওয়ামী লীগের সময়ই বলা হতো কে আছে দেশে। বাংলাদেশে এটা ইংরেজিতে একটা শব্দ আছে পেনিসিয়া, সব রোগের একটাই কি মহৌষধ। বাংলাদেশকে কি শেখ হাসিনা একা রক্ষা করবে? শেখ হাসিনা কি হাজার হাজার বছর ধরে বাংলাদেশে বাঁচবে? যেহেতু বাংলাদেশের গণতন্ত্র চর্চা হয় নাই, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এই কারণেই দেশের কোনো পলিটিশিয়ান আমরাকে, কারণ সে সাপ্রেস করেছে, সবাইকে সাপ্রেস করে রেখে দিয়েছে। এখনো আমি মনে করি শেখ হাসিনার চেয়ে উত্তম হাজারজন পলিটিশিয়ান বাহির হবে যদি আমরা এলাও করি, সিস্টেম চালু করি। এখানে ব্যক্তি, কোনো দেশের জন্য কোনো ব্যক্তি কাকেও কেউ ইয়ে না, তাদেরকে আমরা প্রাইমেসি দেব না। দেশ এবং জনগণ তারা যেটা সিদ্ধান্ত হবে দেশের স্বার্থে তারাই আমরা করব। আইনের শাসন প্রতিষ্ঠা হলে দেশটা এমনিই চলবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি আসলে একটু, আপনি আমাকে তখন উত্তর দিতে জানি, আমি আসলে একটু উত্তর দিতে চাই। হাসান ভাই আমাকে উত্তর জানতে চাইছেন, আমি বলতে চাই I believe in pluralistic inclusive democracy. Answer is yes. It doesn't matter who. And also because of the sake of pluralistic democracy, participatory democracy, I have to allow each and everyone, including if somebody from Awami League at this heated moment wants to involve, of course. Thank you. The people will decide. Thank you so much. And also I also want to add on more things. We grew up in after 90s. So আমাদের মানে হাসান ভাই যে কথাটা বলেছেন, I can feel his spirit. কারণ আমাদের also in our heart we are biased too. We are biased against Awami League and BNP. আমি ভাবতেই পারি না তারেক রহমান আবার এসে ক্ষমতা যদি আবার আসতে চাই, এটা ভাবলেই আমার বয়লিং হয়ে যায় আমার বডিতে, রাইট?
because I can feel his spirit. আমরা যে সময় বড় হয়েছে সেখানে আমরা কনস্ট্যান্ট, আমার জীবনে প্রথম ভায়োলেন্সের খবর শুনেছি আমি বিএনপির একটি ছেলে আওয়ামী লীগের কলাপাড়া আমার শহরে বিএনপির একটি ছেলে আওয়ামী লীগের একটি ছেলের হাত কেটে দিয়েছে, and that was my first experience with violence, hearing about political violence, and that shaped a little bit of biasness in me. I am accepting that, but because of my I am an anti-racist teacher, because of my stance and authenticity to my belief, my answer is yes, I will have to go beyond my bias and open it up for everyone. Thank you so much. Thank you. Dr. Professor Ziauddin Ahmed. হাসান ভাই তার আগে আমি একটু উজমার কাছে শুনতে চাই। উজমা অন দ্য গ্রাউন্ড আছে, উজমা ওরা কি ভাবছে? ওরা কি ভাবছে যে আসলে জামাতকে ফিরিয়ে আনা হোক? আমি actually on the ground না, Sobia on the ground. Sobia if she's there. So যদি এখানে দেখতে পাচ্ছ যে জাস্টিস সিনহা এবং মেরি জুবাইদা তারা দুজনেই বলছে যে জামাত ইজ ওয়েলকাম, তারেক ইজ ওয়েলকাম, শিবির ইজ ওয়েলকাম। তোমরা কি ভাবছো? I don't think that's what Mary said. Mary said that she is open to what the people want. She said wait. I had a very specific question. আমি সরাসরি প্রশ্ন করেছি, তোমরা কি চাও? But my question is that it's showing bias from your end. I understand. We are not asking if Awami League ki chai naki amra. We are trying to tell you that the younger generation want a democracy that is not biased on things that are overpowering through political parties, right? The thing is, we want democracy, a system where no one will have the power to do what just happened, right? এটার জন্যই তো আমরা রাস্তায় নেমে গেলাম। তো আমার কথাটা হলো, like as Mary said, respectfully, we were given the shortest period of time to speak here, whereas we are the youngest ones that are seeing what is happening. আমরা স্টুডেন্টদের মতনও young না, but we've been on the ground and we've seen what's happened. So I feel like I don't know if you really want an honest answer or you're saying this just to provoke us. No, I'm asking a very direct question. Not an abstract. We both answered it for you. What is the question? What the question is, we've answered it for you. We want a democracy. The question is, do you want Jamaat to be back? Do you want Chhatra Shibir to be back? Do you want Tarek to be back? Say yes or no. My personal biases is not what I'm here for, right? That's exactly what we're trying to do, break that. So the point is, we don't want to speak on behalf of what the whole generation wants. ওরা এত কষ্ট করেছে, এতগুলো লাইফ চলে গেল, এটার জন্য না যে এখনো সব পলিটিক্যাল পার্টিজ ওদের এজেন্ডা প্লে করতে পারে। Okay, Uzma, the way you're asking these questions is extremely polarizing. What we don't want to go back is to a country যে আমরা একদিন বিএনপি আন্দোলন করতেছে, একদিন আওয়ামী লীগ আন্দোলন করতেছে, আমরা স্কুলে যেতে পারতেছি না বিকজ গাড়ি পুরাই দিচ্ছে ওদের সমস্যায়। We don't want that. How can you ask someone আপনি জামাত নাকি শিবির চান, আপনি তারেক জিয়া চান? এটা কি, এটা অনেক পোলারাইজিং না? সো ইফ আই ডোন্ট ওয়ান্ট শেখ হাসিনা, আমরা জামাত শিবির এন্ড তারেক জিয়া চাই, এটা এক্সট্রিমলি নেগেটিভ। আপনারা যদি একটু ক্রিটিক্যালি চিন্তা করে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতেন তাহলে আমরা এরকম অ্যানসার দিতাম না। Thank you, Professor Ziauddin Ahmed. You want to participate? আমি হাসানকে ফেটেতে দেখলাম অনেকদিন পরে। না, তবে হাসান ইজ এ পয়েন্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু এটাতে কোনো রাজনৈতিক দল পার্টিসিপেট করে না, যেটা সিনহা বলেছেন, যেহেতু এখানে আর্মি পার্টিসিপেট করে নাই, এখন দের ইজ অ্যান অপরচুনিটি টু গেট এ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দিয়ে যারা টেকনিক্যালি দে ক্যান হেল্প দ্য কান্ট্রি। তারপরে যেটা আসবে, ডেমোক্রেসি আসবে, ওদের শিখতে হবে, বা ওরা যেটা বললো ইয়াং গ্রুপরা যে আমরা ইলেকশনে যদি তারা আসে, তারা যদি if they correct themselves, so তাদের রুল অফ ল হয়, যেটা সিনহা বলছিলেন যে রক্ষা টাটা এগুলো কেন করে মানুষ, এগুলো যে কোনো আওয়ামী লীগের লোক কাটছে, একসময় লোক কাটছে, কিন্তু এগুলো বন্ধ করার একটা সিস্টেম যখন হবে তখন আমার মনে হয় যে এই ডেমোক্রেসি যাবে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বিকজ অফ আমাদের এমপি কারা হয় বা পলিটিক্যালি কারা আসে, তারা এসে ডিপেন্ড করে প্রশাসনের উপরে। দে হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন। প্রশাসন যা করেছে এই 2 বছর জন্য এনাফ। তো আমি মনে করি এই তর্কে না যেয়ে এই মুহূর্তে ইট সিমস লাইক দেয়ার উইল বি 2 বছরের ইন্টারিম গভর্নমেন্ট উইথ এক্সপার্টস যারা honestly they are not elected but they can do a good job in আমাদের দেশের এই সিচুয়েশনে। So let's stop here then.
থ্যাংক ইউ। ইব্রাহিম শরীফ খোকন জি। আমি এক কথাই বলতে চাই যে ইতিমধ্যেই দেখছেন যে তরুণরা তাদের যে আন্দোলন, এটা তাদেরই আন্দোলন। আমাদেরও বায়াসনেস আছে, আমরা 71-এর পরে প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধের দিন বড় হয়েছে, আমাদেরও রক্ষাটা হয়েছে। এখন এই জন্যই আমি সরাসরি প্রস্তাব দিতেছি এবং এই প্রস্তাবটা আসবে, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। এই যারা আন্দোলন করেছে নতুন প্রজন্ম, তাদের নিয়েই, তারাই মূলত থাকবে, একটা বিপ্লবী জাতীয় সরকার গঠিত হবে এবং এই জাতীয় সরকার সংস্কারের কাজ চালিয়ে যাবে 2 বছর না 5 বছর। এই 5 বছরের মধ্যে এই ধরনের অনেক আমাদের প্রজন্ম অনেক চলে যাবে। পিপুল উইল ডিসাইড কার শাসন করবে। বাংলাদেশের পিপুল যদি ডিসাইড করে এই যে আফগানিস্তান হয়ে যাবে। We have nothing to do. We failed in our generation. That's it. Thank you. শাহাব আহমেদ। আমি আমাদের যে ছাত্র জনতা আন্দোলন করে আমাদের এই আওয়ামী যে সরকারি হোক তাদের দেশ থেকে বাইর করছে, কিন্তু আমি যেটা বাংলাদেশে যে অথবা যতটা ফিল করছি, বাংলাদেশে গত 15 বছর বলেন কি 20 বছর বলেন, এই বিভিন্ন বিএনপি, আওয়ামী লীগ, এরশাদ একটা আগ্নেয়গিরির মতো অবস্থায় ছিল। সব একটা কবে বিস্ফোরণ হবে, এই বিস্ফোরণটা এখন হয়েছে। অর্থাৎ ইয়ং জেনারেশন বলেন তারা এখন আর ওই মুজিবিজম বলেন, লেনিনিজম বলে, এগুলো আর সারাদিন ওই চর্চা করে তো এরা আর বিশ্বাস করে না, এবং এগুলো একটা ওয়েস্ট অফ টাইম করা হয়েছে গত কয়েক বছরে। এবং সব কিছুতে আপনার দেখা গেছে একটা পরিবারের নাম, এবং আপনি ইলেকশন করবেন, যে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, দেখা গেছে যে গ্রামেরও যে মেম্বারে দাঁড়াইছে তার ছবির উপরে 4টে ছবি থাকতে হবে। বিএনপি করলে তারেক জিয়া, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এবং আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের হাসিনা, আমাদের শেখ মুজিবুর রহমান, তার 2 মেয়ে, তার নাতি, যত কিছু আছে সবারই ছবি। এই কেউ যদি ক্যান্ডিডেট হয় তার নিজের ছবি দিয়েই তার ক্যান্ডিডেট হওয়া উচিত। এই আরেকজনের ছবি দিয়ে যে আমি ওইখানে ইলেকশন করব, সেটা আমাদের এটা বন্ধ করা উচিত। আর আমাদের হাসান ভাই যেটা বললেন, এই সমস্ত প্রশ্ন এখনো জামাত, শিবির, এই সমস্ত প্রশ্ন আর আমরা গত 50 বছর ধরে একটু কেউ যদি কিছু বলে এই জামাত অথবা শিবির, এই সমস্ত কথা আমাদের বন্ধ করা উচিত। এখন যারা বড় হয়েছে এরা না জামাতের না কে, তারা সবাই, তাদের বাপ অথবা দাদা থাকতে পারে, কিন্তু তারা সবাই বাংলাদেশে বিশ্বাসী এবং বাংলাদেশের জন্যই সবাই কাজ করতে চাচ্ছে। তা আপনারা যদি এইভাবে এখনো যদি জামাত, শিবির, বিএনপি এগুলো করে ফেলেন, দেশের কোনোদিনই কোনো উন্নতি হবে না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সেইটাই যেটা ম্যারি যেটা বলছে, সবাই ইনক্লুসিভ। কেউ যদি কোয়ালিফাইড হয়, সে জামাতই হোক না কেন, বিএনপি হোক না কেন, সে যদি বলে আমি বাংলাদেশের জন্য আমি কাজ করব এবং বাংলাদেশকে আমি বিশ্বাস করি, উন্নতি করব, সেই ক্যান্ডিডেট হওয়া উচিত। আমি একটু কথা এর সাথে অ্যাড করতে চাই, যেমন ইব্রাহিম ভাই বলেছেন, সেটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, ইয়াং জেনারেশন ইজ নট গোনা লেট দিস হ্যাপেন। কারণ আমরা যখন বলি পার্টিসিপেটরি, আমরা বলি ইকুইটি বেস, তখন কিন্তু অটোমেটিক্যালি রিপ্রেজেন্টেশন তারা মেক শিওর করবে যে সবার অধিকার ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, সবার রাইটটা রিপ্রেজেন্টেড হচ্ছে কিনা। এসব ব্যাপারে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন খুবই সতর্ক, কারণ ডেমোক্রেসি ক্যান বি করাপ্টেড। ধরেন একটা কমিউনিটিতে 9 জন আছে লাল রঙের, 1 জন আছে সাদা রঙের, এই মুহূর্তে 9 জন ভোট দিলে অটোমেটিক্যালি সারা জীবনই শুধু এই 9 জনের দলই উইন করতে থাকবে, রাইট? এই সময় কিন্তু ইকুইটি বেস মানে ইকুইটিকে আমাদের প্রাধান্য দিয়ে মেক শিওর করতে হবে যে ওই একজন, বিকজ সংখ্যার কারণে সে ইনভলভ হতে পারে না, তার পার্টিসিপেশন যেন রিপ্রেজেন্টেড হয়। তো আমাদের ইয়াং জেনারেশন এই ব্যাপারে খুবই ইনক্লুসিভ, খুবই কেয়ারফুলি, দে আর ভেরি ইউনাইটেড অ্যান্ড আই এম প্রাউড অফ দেম। আমি মনে করি না যে এই দেশে ইয়াং জেনারেশনের যদি লিডারশিপে বা কোনোভাবে তার অ্যাডভাইজারি বোর্ডে যেভাবে হোক তার ইনভলভ থাকে, it's not going to happen on their watch. Thank you so much. Thank you. বিচারপতি সিনহা, let's ask you one question. আমরা শেষ করব অনুষ্ঠান। হাসান ভাই, আপনি কি আজকে কথা বলবেন এই বিষয়ে? আমি আজকে বলবেন না আপনি, রাইট? আপনি কালকে কিন্তু আপনি শুনলাম, আমার একটা উদ্বেগ ছিল, উদ্বেগটা এখনো রয়ে গেছে, প্রশমিত হলো না এই আজকের আলোচনায়। কালকে এই নিয়ে কথা বলবো। জি আচ্ছা, ঠিক আছে। বিচারপতি সিনহা, আপনার শেষ একটা প্রশ্ন করবো, যদি 2 মিনিট বা 3 মিনিট আপনি শেষ করেন। যে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। কোনো কোনো কাগজ গেছে হাসিনার পতন, কোনো কোনো কাগজ গেছে পালিয়ে গেছেন, কেউ বলেছে চলে গেছেন।
হোয়াট এভার ইট ইজ। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি। এরশাদ সাহেব উনি অলমোস্ট ক্ষমতা হস্তান্তর বা সারেন্ডার হোয়াট এভার ইট ইজ উনি করেছিলেন। এর আগে যারা 75 15 আগস্ট বিগন্ত ঘটনা ঘটেছিল, যে ঘটনা কেউ এটা আমরা এই ঘটনা প্রত্যাশিত ছিল না, এটা নিন্দা সবাই করছে। এবং এরপরে খালেদা জিয়া ছিলেন, তিনিও ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছেন, কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আপনিও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সো আজকে যদি আপনাকে প্রশ্ন করি যে আজকের এই দিনে আপনি কি বলবেন, হোয়াট ইজ ইউর ফিলিং, যদি 2 মিনিট বা 3 মিনিট আপনি একটু বলেন, আমরা শুনতে চাই। মিস্টার তাহের, এটা কি আমাকে প্রশ্ন করছেন? আপনাকে প্রশ্ন করেছি, জি। থ্যাংক ইউ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। এর আগে আমি বলছি, আমার পূর্ববর্তী বক্তা হাসান সাহেব, শাহাদ আহমদ, তাদের সাথে আমি একেবারে একমত পোষণ করছি, এবং এই যে মহিলা 3 জন বক্তা তাদের সঙ্গে একমত করছি। এখন আপনার প্রশ্ন হলো শেখ হাসিনা চলে গিয়েছেন, এবং আমি আমার ফেসবুক স্ট্যাটাসে যেটা আজকে খুলেছি, আমি এখানে ক্লিয়ারলি বলেছি যে শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেটা মানবতা বিরোধী। 71-এ যে পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা যা করেছে এর চেয়েও জঘন্যতম অপরাধ। সে কোল্ড ব্লাডেড, সে স্বাধীনতার পক্ষের কথা বলে, সে স্বাধীনতা পক্ষ, স্বাধীনতার এদেরকে সে সেনাবাহিনী লেলিয়ে, যে সেনাবাহিনী, পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেস যাদের অস্ত্র জনগণের টাকা দিয়ে কেনা হয়েছে দেশকে রক্ষা করার জন্য এবং ইমার্জেন্সি পিরিয়ডে দেশের জনসাধারণকে রক্ষা করার জন্য, এটা ইউজ করে 300+ ছাত্র এবং 32 জন, কমপক্ষে 32 জন অথবা 37 জন চিলড্রেন, ইউনিসেফের মতে এরা চাইল্ড, এদেরকে উনি হত্যা করেছেন। এবং এই হত্যা করার পরে সে মানবতার জঘন্যতম অপরাধ করেছেন, তাকে ইমিডিয়েটলি বিচারের আওতায় আনা। এবং আমি আমার লাস্ট ফেসবুক স্ট্যাটাসে বলে দিয়েছি, ভারতের প্রধানমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক, আপনি একজন ওয়ার্ল্ড ইকোনমি এবং ওয়ার্ল্ড পলিটিক্সে বেশ জোরালো পদক্ষেপ নেন, আপনার সাথে যদি আমরা সহাবস্থান করতে চাই তাহলে বাংলাদেশের জনগণের যে চিন্তা চেতনা এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাকে আপনি আশ্রয় দিতে পারেন না। তাকে যেহেতু আপনার কাছে আসছে, আপনি জানেন সে কি অপরাধ করেছে, তাকে দেশ থেকে বিতরণ হওয়া বা অন্য দেশে আশ্রয় নেওয়া, আপনি দেশ ছাড়তে দেবেন না। এবং আপনাকে আরও রিকোয়েস্ট করেছি ভারতীয় প্রধানমন্ত্রীকে যে তাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইন্টারিম সরকার গঠিত হলে ছাত্র জনতা যারা করেছে, তারা মানবতা বিরোধী যে অপরাধ করেছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে একটা ইমিডিয়েটলি মামলা হবে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে, এবং এই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হবে। এবং সেই রেড অ্যালার্ট জারি হলে সাথে সাথেই শেখ হাসিনাকে কোনো দেশেই আর গ্রহণ করবে না যারা সিগনেটরি, ইউএনের সিগনেটরি, ওয়ার্ল্ডের যারা ইন্টারপোলের সিগনেটরি, তারা শেখ হাসিনাকে গ্রহণ করবে না। এবং যদিও শেখ হাসিনা ভারত ত্যাগ করে যে দেশে যে এয়ারপোর্টে উনি নামবেন সেখান থেকে তারা সোজাসুজি বাংলাদেশে পাঠিয়ে দেবেন। তাই আমার আবেদন, শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি দেশে এনে তাকে বিচারের সম্মুখীন করা এবং এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে শেখ হাসিনা বা কোনো স্বৈরশাসক আর যাতে এই ধরনের জঘন্যতম অপরাধ করতে না চায় বা নিবৃত্ত থাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।